হাই, আজকের টপিক হলো সিপিআর। সিপিআর এর ফুল ফর্ম বলতে বুঝি আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ঠিক আছে, তো সিপিআর কি, কখন দেব, সিপিআর এর কটা স্টেপ, তো এটুকু আজকে বলবো। ঠিক আছে, তো ফার্স্ট আসছি সিপিআর এর ডেফিনেশন। সিপিআর এর ডেফিনেশন বলতে আমরা বুঝি ইট ইজ এ লাইফ সেভিং স্কিল ইন হুইচ হার্ট ইজ কম্প্রেসড টু পাম্প দ্য ব্লাড টিল ব্রেন। তো হার্টকে আমরা সিপিআর মানে এটা লাইফ সেভিং স্কিল, কোনো পেশেন্টের আমরা লাইফ সেভ করছি, আমরা হার্টকে কম্প্রেস করছি যাতে ব্লাড আমাদের ব্রেনে পৌঁছায়। ঠিক আছে, তো এই সিপিআর এর দুটো টাইপস থাকে, এক হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আর অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। তো বেসিক লাইফ সাপোর্টের ক্ষেত্রে আমরা যেটা বলি, যখন আমরা কোনো পেশেন্টের বা কোনো মানুষের যখন আমরা লাইফ সেভ করছি উইদাউট এনি মেডিসিন, এনি ইনস্ট্রুমেন্ট, তখন সেটাকে বলা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। আর দেন হচ্ছে যে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, যখন কোনো আমরা পেশেন্টের লাইফ সেভিং করছি, হেল্প নিচ্ছি বিভিন্ন রকম মেডিসিন, ইনস্ট্রুমেন্ট ও কি অন্যান্য স্কিলের সাহায্যে। ঠিক আছে, তো আমরা নেক্সট আসি কখন সিপিআর দেব বা ইন্ডিকেশন অফ সিপিআর। এক হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের সময়, যখন কোনো পেশেন্টের হার্টবিট পাও না, রেসপিরেটরি অ্যারেস্ট হলে যখন পেশেন্টের রেসপিরেশন চলবে না বা শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। আর থার্ড হচ্ছে যে কোনো পেশেন্টের যখন পিউপিল ডাইলেশন হয়ে যাবে। পিউপিল ডাইলেশন কখন হয়? যখন আমাদের শরীরে যখন অক্সিজেনের অভাব হয়ে যায়, ব্রেনে যখন ঠিকঠাক পরিমাণে অক্সিজেন পাচ্ছে না, তখন মেনলি পিউপিল ডাইলেশন হয়। আর এই সিপিআর আমাদের উইদিন 4 মিনিটের মধ্যে দিতে হবে, নইলে আমাদের পুরোপুরি ব্রেন ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসছি স্টেপ। আমাদের টোটাল সিপিআর এর 7টা স্টেপ আছে, 7 স্টেপ। তো ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট সিং সেফটি। সিং সেফটি আমরা কখন করব? যখন ধরো কোনো একটা পেশেন্ট রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো সেখানে যে সেভিয়ার, যে ভিকটিমকে লাইফ হেল্প করতে যাচ্ছে, তো তাকে ফার্স্ট কী করতে হবে, ভিকটিমকে কোনো সেফ সাইডে নিয়ে যেতে হবে, যাতে কোনো রকম আবার কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে ওই পরিস্থিতি বা রাস্তায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পেশেন্টের, সেখানেই যদি দাঁড়িয়ে থাকে, তো অনেক সময় অন্য গাড়ি এসে যে সেভিয়ার তাকেও অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। ঠিক আছে, তো চেক রেসপন্স, এখানে চেক রেসপন্স আমরা দুটো টাইপস করব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যে পেশেন্টের কাঁধে ট্যাপ করে বলবো যে আপনি কি ঠিক আছেন, আপনি কি ঠিক আছেন। তো যদি পেশেন্ট রেসপন্স করে, তো সেখানে আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিতে পারি। যদি পেশেন্ট কোনো রকম রেসপন্স করছে না, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ। তো নেক্সট এখানে আরেকটা মেথড ফলো করা হয়, সেটা হলো চেক ব্রিদিং। আমরা কি করে ব্রিদিং চেক করব? তো সেক্ষেত্রে বলবো, এক হচ্ছে লুক, লিসেন অ্যান্ড ফিল মেথড। তো লুক কিভাবে আমরা দেখবো? ফার্স্ট হচ্ছে যখন পেশেন্ট শ্বাস প্রশ্বাস নেবে, তখন পেশেন্টের চেস্টের দিকে তাকাতে হবে, বুকের দিকে। যখন শ্বাস প্রশ্বাস নেবে, বুকটা আপ ডাউন করবে, চেস্ট আপ ডাউন করবে। ঠিক আছে, দেন হচ্ছে যে লিসেন। যখন পেশেন্টের কানের কাছে, নাকের কাছে আমাদের কানটা পেতে শুনতে হবে যে পেশেন্ট ঠিকঠাক করে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। ঠিক আছে, থার্ড হচ্ছে ফিল মেথড। আমরা কিভাবে করব? পেশেন্টের নাকের কাছে আমাদের দুটো হাত এভাবে দেবো, যাতে আমরা ফিল। থার্ড যে স্টেপ, সেখানে হচ্ছে যে চেক পালস। আমরা পালস কি জন্য চেক করি? পালস ডিনোটস করে যে হার্ট ঠিকঠাক করে পাম্প করছে কিনা, হার্টবিট ঠিকঠাক করে চলছে কিনা। ঠিক আছে, তো এখানে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ক্যারোটিড পালস চেক করি, যেখানে আমাদের এই এইখানটা থাকে। ঠিক আছে, তো সেকেন্ড হচ্ছে যে চিলড্রেনের ক্ষেত্রে আমরা মেনলি ফিমোরাল পালস চেক করি, ফিমোরাল পালস থেকে গ্রয়েন রিজিয়নের কাছে। আর থার্ড হচ্ছে যে আমরা যে ইনফ্যান্ট, তাদের হচ্ছে যে আমরা ব্র্যাকিয়াল পালস চেক করি। ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু ক্যারোটিড পালস আমরা প্যালপেবল করতে পারি না, কারণ তাদের ফ্যাটি ন্যাকের কারণে। ঠিক আছে, তো ফোর্থ পয়েন্ট আসি কল ফর হেল্প উইথ অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। ঠিক আছে, তো ফোর্থ পয়েন্টে আমরা কী করবো? অন্য কারোর কাছ থেকে হেল্প নেব, যে পেশেন্টকে যদি হসপিটালে নিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে আমরা কল ফর হেল্প বলবো, অ্যাম্বুলেন্সকে ফোন করবো, পারিপার্শ্বিককে বলবো এখানে এসো। ঠিক আছে, যে পেশেন্টকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো ফোর্থ পয়েন্ট হচ্ছে এটা। ফিফথ পয়েন্ট হচ্ছে যে স্টার্ট কম্প্রেশন কী করে করব? ফার্স্ট হচ্ছে আমরা কোথায় মেনলি কম্প্রেশনটা দেবো? ঠিক আছে, জিফি স্টারনামের কাছে। ঠিক আছে, তো জিফি স্টারনামের কাছে আমরা দেব। তো এই কম্প্রেশনটা অ্যাডাল্ট, চিলড্রেন এবং যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে
কিভাবে যে যে কতটা পরিমাণ ডেপথে আমরা সিপিআরটা দেব, কম্প্রেশনটা দেব, সেটা আমাদের বলি আগে। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কত 2 থেকে 2.5 ইঞ্চ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে চিলড্রেনের ক্ষেত্রে আমরা দেব 1.5 থেকে 2.5 ইঞ্চ, এবং ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা দেব 1 থেকে 1.5 ইঞ্চ, আর যে নিউবর্ন বেবি তাদের ক্ষেত্রে আমরা দেব 0.5 থেকে 0.75 ইঞ্চ পর্যন্ত, ঠিক আছে। আর যে রেটে আমরা কম্প্রেশনটা প্রোভাইড করব, তার মধ্যে অ্যাডাল্টের ক্ষেত্রে আসি 30:2 রেশিওতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যাডাল্টের যদি দুজন সেভিয়ার থাকে, তো সেক্ষেত্রে ওরা 30:2 করেই দিতে হবে। তারপরে আসি চিলড্রেনের ক্ষেত্রে আমরা কত দেবো, 30:2 রেশিওতে। যদি সেখানে সেভিয়ার যদি দুজন থাকে, তো সেক্ষেত্রে আমরা 15:2 রেশিও ভাগ করে নিয়ে দিতে পারি। দেন হচ্ছে যে নিউবর্ন বেবিদের 3:1 রেশিওতে দিতে পারি। তো এবার অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দুটো হ্যান্ড ইউজ করতে পারি সিপিআরের সময়। চিলড্রেনের ক্ষেত্রে আমরা 1 হ্যান্ড ইউজ করতে পারি, ঠিক আছে। আর যে নিউবর্ন বা ইনফ্যান্ট বেবি, তাদের কাছ থেকে থাম্ব বা 2 ফিঙ্গার আমরা দিতে পারি, ঠিক আছে, ইউজ করতে পারি। দেন হচ্ছে যে 6 পয়েন্টের ক্ষেত্রে কী হয়, চেক এয়ারওয়ে। তো আমরা এয়ারওয়ে কখন চেক করব, তার মধ্যে দুটো পয়েন্ট থেকে একটা পেশেন্টের ওপেন দ্য মাউথ অ্যান্ড ফরেন বডি সাবস্টেন্সে রিমুভ করতে হবে। তো পেশেন্টের যে মুখ খোলার ক্ষেত্রে আমরা দু রকম পদ্ধতি ইউজ করতে থাকি। ফার্স্ট হচ্ছে যে জ থ্রাস্ট ম্যানিউভার। এই ক্ষেত্রে কী করে, পেশেন্টের এই জ লাইনটা ধরে এভাবে খুলতে হবে, ঠিক আছে। তো টিল্ট অ্যান্ড চিন লিফট ম্যানিউভার, মানে একটা হাত আমরা যদি মাথাটাকে যদি এভাবে ধরি, আর আদার হ্যান্ড যদি আমরা মুখের এই লাইনটা এভাবে মুখটা ওপেন করব, ঠিক আছে। এবার দেন হচ্ছে যে মুখ তো খুললাম, মুখ খোলার পর কি করতে হবে, যে মুখের ভেতরে যদি কোনো সাবস্ট্যান্স থাকে বা কোনো ফরেন বডি থাকে, তো সেটাকে আমরা বের করতে হবে আমাদের। তো সেক্ষেত্রে তো আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি করি, একজন পেশেন্টের পেছনে গিয়ে অ্যাবডোমেনে খুব রকম প্রেশার ক্রিয়েট করবে, ঠিক আছে, যাতে যে ফরেন বডিটা থাকবে সেটা যাতে বেরিয়ে যায়। আর যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কি হয়, তাদের বাচ্চাটাকে উল্টো পিঠে করে নিতে হবে, করে নিয়ে দুটো স্ক্যাপুলার মাঝখানে 5টা ব্যাক স্ল্যাপ দিতে হবে, ঠিক আছে। আর বাচ্চাটাকে এভাবে সোজা করে তাকে চেস্ট থার্স 5 বার দিতে হবে, ঠিক আছে। তো এভাবেই মেনলি যে ফরেন বডিগুলো থাকে সেভাবেই বের করা হয়। তো লাস্ট পয়েন্ট আসছি, প্রোভাইড ব্রিদিং আমরা কিভাবে প্রোভাইড করব। তো অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়, মাউথ টু মাউথ দেওয়া হয়, নাকটাকে পিঞ্চ করে মাউথ টু মাউথ এয়ার দেওয়া হয়ে থাকে। আর তো নিউবর্নের ক্ষেত্রে কি হয়, নিউবর্নের ক্ষেত্রে হচ্ছে যে মাউথ টু নোজ দেওয়া হয়, কারণ যদি মাউথ টু মাউথ সেখানে যদি এয়ার প্রোভাইড করা হয়, তখন সেক্ষেত্রে বাচ্চাদের যে লাং মেনলি তো অতিরিক্ত প্রেশারের কারণে ডাইলেট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য নিউবর্নের ক্ষেত্রে মাউথ টু নোজ দেওয়া হয়। আর এই যে আমরা যে ব্রিদিং এয়ারওয়েটা দিচ্ছি, সেটার রেট মোটামুটি 10 থেকে 12 ব্রিথ পার মিনিট থাকতে হবে, ঠিক আছে। আর এই ব্রিদিং দেওয়ার সাথে সাথে আমাদের সবসময় চেক করতে হবে যাতে আমাদের চেস্টটা উপরের দিকে আপ ডাউন হচ্ছে কিনা, ঠিক আছে। তো এই সিপিআরের যদি কমপ্লিকেশন যদি বলি, এর ক্ষেত্রে কমপ্লিকেশন কি হয়, তো এখানে মেনলি রিব ফ্র্যাকচার হয়ে যায়, ঠিক আছে। এটাই হলো তার মোস্ট কমন পয়েন্ট বলতে পারো। তো আজকে ছিল এটুকুই।